টুলে দিয়ে উনি টকশোর মাঝখানেই বের হয়ে চলে এসেছিলেন। ওইটা আমার খুব মনে হয়, এবং উনি কথাবার্তাও খুব সুন্দর করে বলতেন। তো হঠাৎ করেই ধরেন বিএনপির লোকজনের এই নির্বাচনের পরের দিন থেকে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ওনাদের কথাবার্তাগুলো শুনলেই না মনে হয় সেই আওয়ামী লীগের একটা লোক বোধহয় কথা বলছে। একদম চেহারা, কথাবার্তার ধরন, দাম্ভিকতা, এগুলো ওই ঠিক আওয়ামী লীগ যেভাবে। এই যে মন্ত্রণালয়টা, এই মন্ত্রণালয়টাও কিন্তু, এই সড়ক সেতু মন্ত্রণালয় কিন্তু ছিল কাওয়া কাদেরের। এই কাওয়া কাদেরও কিন্তু ঠিক এইভাবেই কথা শুনলেই শরীর জ্বলতো। তো বিএনপির যেই ভাইদের কথা শুনলে এত ভাল লাগতো, একদম নিজের মনে হইতো এরা আমার আপনজন, আমার আপন ভাই, এরকম মনে হইতো। সেই মানুষগুলো হঠাৎ করে রাতারাতি এত চেঞ্জ হয়ে গেল, বিশেষ করে নির্বাচনের এই আগের থেকে। অনেকে আমাদের প্রশ্ন করেন, ভাই আপনারা কেন সরাসরি বিএনপির বিরুদ্ধে? এই আজকে যে বাংলাদেশ দেখছেন না, এটা আমরা অনুমান করতে পেরেছিলাম, এই জন্যই বিএনপির বিরুদ্ধে গিয়েছিলাম। তো ওনারা নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের লোকজনকে করে দিবে, আপনার নির্বাচন এই রাজনীতি করার সুযোগ দিবে, সব মামলা তুলে নিবে, এই যেগুলো বলেছে, এবং সেটা এখন করছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে। তো এটার বিএনপির সামনে ধরেন দুইটা পরিণতি এখন, যে অবস্থায় তারা চলছে সেটাতে। 1981 সালে জিয়াউর রহমান এইভাবে এই হাসিনাকে নিয়ে এসেছিল। 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া, তিনি এই আপনার 96-এ যখন এই হাসিনাকে আপনার স্পেস দেয়, উনি কিন্তু 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল 1996-এ। সেই নির্বাচনে আপনার জামাত, আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি। হাসিনা, খালেদা জিয়া চাইলে থাকতে পারতো, এমন কোনো আন্দোলন হয়নি, এমন মানুষজনও মারা যায়নি, ছেড়ে দিয়েছেন। ছেড়ে তারপরে 12ই জুন 1996 আবার আরেকটা নির্বাচন দিয়েছিলেন। ওই সুযোগ দিয়ে তারা আবার 96-তে আসতে দেওয়া হয়েছে। 96-তে আসার পরে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে 2001 থেকে 6 খালেদা জিয়া জোর করে থাকতে চেয়েছে, কিন্তু মানে বিএনপির সমস্যাটা হলো, বিএনপি যদি চুরিও করে, মানে ল্যাটায়া ব্যাটায়া ওইটারে পাশা পুষা হাগু দিয়া নষ্ট করে গন্ধ বানায় ফেলে। আওয়ামী লীগ সেটা খুব স্মার্টলি করে। এটাই হলো পার্থক্য। তো এরপরে খালেদা জিয়া সুযোগ তাদেরকে দিয়েছেন। সেই সুযোগ দেওয়ার পরে 2013 সালেও আরেকবার খালেদা জিয়া সুযোগ দিলেন, 14 সালের নির্বাচনের না এসে। তো এই আওয়ামী লীগ খালেদা জিয়ার পরিবারকে কতটুকু ক্ষতি করেছে, এটা ভাই আমার বলার কিছু নাই। এটা জিয়া পরিবার জানে, তাদের পরিবারের আমার বিশ্বাস যে আমার চাইতে বেশি কষ্ট তাদের জন্য হয়। এরা যদি আসে তাহলে বিএনপির পরিণতি কি হয় সেটা 17 বছর আমরা দেখেছি, এটা নতুন করে দেখার কিছু নাই। অতএব তারা যদি এদেরকে নিয়ে আসে, এসে মনে করেন আওয়ামী লীগকে নিয়েই তারপরে করলো, তো জোর করে যদি থাকতে চায়, বাংলাদেশে খুব নিকট অতীতে আমরা এর পরিণতি দেখেছি যে সেটাতে কি হয়। বিএনপি সেই পরিণতি ভোগ করতে হবে যদি তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। আর যদি তারা মনে করে নির্বাচন করবে, গণতান্ত্রিকভাবে জামাতের সাথে রাজনীতি করবে, জামাতের সাথে রাজনীতি করতে গেলে জামাত আপনারা যদি নাকি স্বর্ণ দেখায়, আপনি তো আর এই তামা দিয়ে তো তার সাথে রাজনীতি করতে পারবেন না। জামাত রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়া তারপরে সংগঠন চালায়, আর আপনি চাঁদাবাজির টাকা দিয়া সংগঠন চালাবেন, এরকমই হবে। এই যে রবিউল ইসলাম ভাই, উনি একটা কথা বলেছেন, মানে উনি কথাটা হয়তো খুব কৌশলে, এর আগেও তো এই চাঁদাবাজি হতো, ওবায়দুল কাদের কোনোদিন স্বীকার করেছে এইভাবে বলেছে কখনো? বলতে হবে কি, আপনি দেখেন প্রতিটা মন্ত্রী দুর্নীতিকে, এই যে এহসানুল হক মিলন দুর্নীতি করেন আগের বার, দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক কী করা হবে, সবাই দুর্নীতির বিরুদ্ধে, সব কটা মন্ত্রীর বক্তব্য দেখবেন একই রকম। এইটাই হচ্ছে স্মার্টনেস, বাংলাদেশের স্মার্টনেস এইটাই। চুরি করবে প্রতিটার পেটের মধ্যে, বাংলাদেশে এই পর্যন্ত যত মন্ত্রী গিয়েছেন সব কটার পেটের মধ্যে দুর্নীতির টাকা, মানুষের ভিক্ষার টাকা, চুরির টাকা, এটা প্রতিটা মন্ত্রীর পেটের মধ্যে। এরা এই দুর্নীতি করার জন্যই এমপি হয়, মন্ত্রী হয়। আজকে যেই কথাটা রবিউল ইসলাম বলে দিয়েছেন, এইটা আগের মন্ত্রীরা বলেন নাই, বা ওনার আশপাশের মন্ত্রীরা বলেন না, এটাই স্বাভাবিক। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই আজকে
বলেছেন যে না, সড়কে কোনো চাঁদা চলবে না। এনিওয়ে, আপনি তো পানি সম্পদ মন্ত্রী, আপনি সড়কের মন্ত্রী বলার কে? সড়কের মন্ত্রী বলে দিয়েছেন চাঁদাবাজি চলবে, অতএব চলবে। এটারে আপনি এখন কালকে হয়তো উনি বক্তব্যটারে সুন্দর করে বলতে পারেন, তারেক রহমান হয়তো একটা থ্যাতানি দিলে হয়তো বলবে সুন্দর করে, বা এই ধরনের কথার ভবিষ্যতে বলবেন, কিন্তু চলবেই চাঁদাবাজি। উনি খুব স্পষ্ট করে বলেছেন যে সরকারি দলের যেই শ্রমিক সংগঠন, তাদের দল চালাতে টাকা লাগে। বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। শ্রমিক সংগঠনের এই সারা দেশে বিশাল আকারের আপনার সংগঠন, এই যে চান্দা আব্বাস ছিল শ্রমিক নেতা, তো এরা তো শ্রমিক না, এরা তো চলে। তো এরা কিভাবে চলবে? এরা চলতে হইলে আপনার ওই চান্দা তুলতেই হবে, এই ছাড়া কোনো উপায় নেই। সো আপনাকে রাস্তা দুইটা, হয় নিজে চাঁদা দিয়ে তারপরে দল চালাবেন, নাহলে চাঁদাবাজি করবেন, এছাড়া বিশাল এই দল চলবে না। এখন জামাত ইসলাম কি করে? নিজেরা চাঁদা দেয়, দিয়া তারপরে দল চালায়। একজন রুকন, তার বেতন যদি হয় 1 লাখ টাকা, প্রতি মাসে 5,000 তাকে মাস্ট তাদের কোষাগারে দিতে হবে। এটাই ওদের রাজনীতি। এখন এরকম একটা রাজনীতি করা দলের সাথে আপনি চাঁদা নেওয়া রাজনীতি করবেন, তো মানুষ তো সেটা সহ্য করবে না। সো সেক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে সেটাই। সো রাস্তা আপনার হাতে দুইটা, একটা হয় আপনাকে রাজনীতি চেঞ্জ করতে হবে, এই আপনাদের যে পলিসি সেটা চেঞ্জ করতে হবে, করে নিজের পকেটের টাকা দিয়ে নিজে রাজনীতি করবেন, অথবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবেন, জোর করে ক্ষমতায় থাকবেন, কোনো কথা শুনবেন না, কিছু হইলেই বলবেন যে সংবিধানের দোহাই, কারণ আপনাদের 2/3 আছে এখন, এবং এই 2/3 তো আপনাদেরকে খুব পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। এই ডক্টর ইউনূস আপনার যেদিন লন্ডনে যায় সেদিনই তিনি নির্ধারণ করে দিয়ে এসেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, তাদেরকে 2/3 দেওয়া হবে, যত দুর্নীতি, চাঁদাবাজি, ধান্দাবাজি এই তত্ত্বাবধায়ক সরকার যা করে গিয়েছে এটার বিরুদ্ধে বিএনপি কিছু বলবে না, সবাইকে সেফ এক্সিট দেবে। যে দেশে থাকতে চায় দেশে থাকার ব্যবস্থা করে দেবে, এরাও থাকবে না বেশি দিন। আসিফ নজরুল ধরেন দেশে আছে, এখন থাকবে না। ওই যে আইসিটির ফয়েজ তায়েব চলে গিয়েছে, এগুলো সবগুলির একটা একটা করে কী কী আকাম কুকাম করেছে এই এখন ধরবো। ক্ষমতায় যখন থাকবেন তখন বলতে না পারলে ক্ষমতার পরে তো বলতে পারবো। সো এখন ধরা হবে একটা একটা করে। ফয়েজ তায়েবরে নিয়ে কাজ চলছে। তো এই আসিফ নজরুলরা এরা 2 দিন পরে দেখবেন চলে গিয়েছে, কারণ টাকার তো অভাব নাই, দেশে থাকবে কেন? বউরে দিয়ে আপনার কালেকশন করাই তো, নিউজও তো হয়েছে, আপনারা দেখেছেন। তো এখন এই যে এরা ওই সময় বলে করে দিয়ে গিয়েছে যে তোমাদেরকে 2/3 দেওয়া হবে, 2/3 দেওয়া সংবিধান এবার যেমনে মনে চায় তেমনে তারা কাটছাট করে তাদের মতো করে সংশোধন করবে। এইটাই ছিল হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল এজেন্ডা। এর বাইরে এই যে সরকারটা গেল 1.5 বছর, 1.5 বছরে বহু কিছু করা সম্ভব। সবচাইতে দুর্বল আর দুর্নীতিগ্রস্ত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটার আমরা বিপ্লবী সরকার বলতাম, সেই বাঞ্চোতরা ছিল সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত। এদের মতো দুর্নীতিগ্রস্ত আর একটা সরকার এই পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে আসে নাই। এমনকি এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার না, আমার তো মনে আছে এদের চাইতে বহু সততা নিয়ে তারা কাজ করেছে। তো তারা আমাদের হাতে এখন ঝুলাই দিয়ে গেল একটা দুর্নীতিগ্রস্ত সরকার, এটার নিয়ে এখন আমাদের থাকতে হবে। তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটা জিজ্ঞাসা থাকবে যে এই দেশের মানুষ কি মানে এই ঝাড়ুদার হয়েই থাকতে চান, চকিদার হয়েই থাকতে চান? একটা দল ক্ষমতায় আসবে, তাদের কিছু এমপি থাকবে, মন্ত্রী থাকবে, তাদের এই এই যে পরিবারতন্ত্র, এদের চামচা হয়ে তারপরে আপনাকে থাকতে হবে। এখন এখান থেকে আপনি যদি বের হইতে চান তাহলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই যে নির্বাচনটা হইল, এই যে রাজনীতি হয়, এই যে রাস্তায় ধর্মঘট, হরতাল, পিকেটিং, কোনো দিন কোনো এমপির ছেলেকে আপনার পাশে পেয়েছেন যে সে রাস্তায় এসে তারপরে এটা করে? কোনো এমপির ছেলে আপনার সাথে এই যে ভোট কেন্দ্রে গিয়া তারপরে এই ভোটকেন্দ্র দখলের কাজে মারামারি করেছে, মানুষকে হুমকি দিয়েছে? কোনো এমপি এই নির্বাচনের সময় এমপি মন্ত্রী অনেকের ছেলে যারা এখন মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এদের অনেকের ছেলে দেশেই যায় নেই, ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, পড়াশোনা করে। তাদের পাতলা পায়খানা হইলেও তারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে। আর তোদেরকে বানায় রাখছে বোকাচোদা। তোরা পৃথিবীর সবচেয়ে বোকাচোদা জাতি। এটারে ওই মঞ্চে করে জনসভা করে না, বীরের জাতি আমরা, এই বীরের জাতি, 71-এর বীরের, সোগাটা ওইখানে মেরে দিছে তোদেরকে।
তোরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, মানে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের মতো এরকম কামলা খাটা জাতি পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। আমরা পৃথিবীর যেই দেশে যাই, বাথরুম পরিষ্কার, রেস্টুরেন্টের কাজ, সিকিউরিটি, যত নিম্নমানের কাজ আছে যেটা আমরা করি। মিডল ইস্টে যান, যে আমেরিকা থেকে বিশাল ভাব সাপ নিয়ে আমরা দেশে যাই না, কোট স্যুট মুট পরে টরে, সব করে এখানে ফকিরনিগিরি কামলা দিয়ে তারপরে যায়, ভাব মারায় আমেরিকা থেকে এসেছি। এই হলো অবস্থা। এরপরে কি হয়? পোলাপান বড় হয়, বড় হয়ে তারপরে মনে করেন যদি মেয়ে হয়, বিশেষ করে ধরে একজন বিশেষ এক জাতিকে ধরে, ওই বিশেষ জাতি সাদাটা দেওয়া পায় না, বিশেষ জাতির ধরে তারপরে পরিবার শেষ। এরপরে বাপ মা বুড়া বয়সে যায়, তারপরে করে কি না এই দেশে আর থাকবো না, চলে যাই। এরপরে যায় দেশে গিয়ে এতিমখানায় টাকা পয়সা। আমি পরিচিত লোকজনের এগুলি নিজের চোখের সামনে দেখা, এই জন্য বললাম এইটাই আমাদের জাতি। আমার দেশ নাকি সোনার বাংলাদেশ, এই সাউয়ার বাংলাদেশে বাংলাদেশের মানুষ থাকতে পারে না। দেশের মানুষ বাইরে যায়, কামলা দেয়, টাকা পাঠায়, সেই টাকা ওরা পাচার করে বিদেশে পাঠায়। এটাই হলো বীরের জাতি। তোদের যদি লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে এদের এই ঠিকাদার, পাহারাদার, চৌকিদার, কামলা দিতে সামনে আর যাবি না। তোদেরকে দিয়া এই নির্বাচনের মাঠে কেন্দ্র দখল করায় তোদের কি চাকর বানায়? তোরাই চাকর। প্রতিদিন এই যে ট্রাকের মধ্যে থেকে যে চাঁদাগুলি নেন, এটা কিন্তু এমপির কোনো ছেলে নেয় না, মন্ত্রীর কোনো ছেলে নেয় না, কিন্তু এটা টাকার ভাগ কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত যায়। টাকাটা উঠায় কাঁদে দিয়ে তোরে দেওয়া উঠায়, তুই কামলা, ওইখানেও তুই কামলা। সো এই তোদের মতো কামলাদেরকে দিয়া এই দেশে এরা রাজনীতি করে এদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করায়, নিজেদের কিছু হইলে তারপর ট্রিটমেন্ট নিতে যায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক। বাংলাদেশে এদের ট্রিটমেন্টও নেয় না এরা। এইভাবেই চলছে, একদম চোখের সামনে এইভাবে চলছে। প্রতিটা মন্ত্রী এমপি সব করার সন্তানের পেটের মধ্যে চুরির টাকা, দুর্নীতির টাকা, এই দেশের মানুষের ভিক্ষা করা টাকা এগুলি। এই যে বলেছে না যে এদেরকে চাঁদাটা নাকি এমনিতেই যারা স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় মিয়া ফাও কেউ টাকা 1 টাকা দেয়। আর যদি স্বেচ্ছায় নিতে চাস তাহলে তোর লোকজনরে বল যে থাল নিয়ে বসতে, আল্লাহর হস্তে 2টা দে, এমনি বলতে বলবে। লাঠি একটা হাতে নিয়ে, আমরা দেখি নাই এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতাম, মানে শুরু হয় আপনার একদম ঝিনাইদহ থেকে শুরু হইতো, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, এইদিকে মানিকগঞ্জ, সাভার, পুরোটা গাবতলী থেকে একদম পুরোটা আপনার এই চাঁদাবাজি চলতো। লাঠি একটা নিয়ে 3-4টা পোলাপান দাঁড়ায় থাকতো, এরা বিভিন্ন জায়গায় এই যে বিট করা, ওই যে বামগুলো করা, যাতে ওইখানে আসলে আপনাকে গাড়ি থামাইতেই হবে। এবং কন্ট্রাক্টর ওই জায়গায় জানতো কয় টাকা দিতে হইতো, ওই টাকা সে হাতের মধ্যে রাখতো, দিয়ে চলে আসতো, কোনো বার্গেনিং নেই, এটা ধরা বাঁধা। সো সবাই জানে আপনাকে দিতেই হবে, তাই আপনি দেন। আপনি থাল নিয়ে দাঁড়ায়েন তো দেখি স্বেচ্ছায় কীরকম দেয়। সো এটা স্বেচ্ছায় টাকা না, আপনি জোর করে ভিক্ষা নিচ্ছেন। এই ভিক্ষার টাকা একদম শেষ দলের শেষ মানুষ পর্যন্ত যায়, এটাই যায়। মনে করার কোনো কারণ নেই যে এমপিরা যে আপনার মনে করেন দলের সর্বোচ্চ নেতাদেরকে আপনার এই যে টাকা দিয়ে তারপর মনোনয়ন নিয়েছে, ও এমপি টাকা কই পায়? ও একদম এই ভিক্ষুকের কাছ থেকে যে টাকাটা নেয়, ফুটপাতের যেই একজন হকারের কাছ থেকে যে টাকা নেয়, মেথরের কাছ থেকে যে টাকা নেয়, সব টাকা ওইখানে যায়। তোদের পেটে এমন কোনো অসভ্য টাকা নাই, এমন কোনো ছোট টাকা নাই যেই টাকা তোদের পেটে যায় না। সো এটাই হলো বাংলাদেশ। যারা কিনা কাজ করে খায়, তারা নিজের হালাল পয়সা তারপরে খায়। এই হালাল টাকাটারে তোরা মানে হারাম করে তারপরে এই নিকৃষ্ট এই টাকা পয়সা তোরা খাস। এটাই হলো গিয়া তোদের মানে রাজনীতি। সো এই রাজনীতি কইরা যদি নাকি তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে থাকতে পারবে, কিন্তু যদি তারা মনে করে যে কম্পিটিশনে যাবে তাহলে সম্ভব না। এবার এই দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। কেন, কি কারণে? মানুষ এই চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি এখান থেকে বের হতে চেয়েছিল। এই কারণে মানুষ দাঁড়িপাল্লাকে দেখতে চেয়েছিল যে দাঁড়িপাল্লা আসে। ধরে দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লা 5 বছর পরে আরও শক্তিশালী হয়ে আসবে। আপনি সিদ্ধান্ত নেবেন যে ভালো হবেন নাকি হাসিনার মতো আরও মানে সর্বোচ্চ ফ্যাসিস্ট হয়ে তারপরে ফ্যাসিজমের মাধ্যমে এই দেশ পরিচালনা করবেন। এই দুইটা, সেটাও যে আপনি খুব বেশি পারবেন তা না। আমরা ভাই এই গত 17 বছরে দেখলাম তো, আজকে এই যে বাবারে বাবা, সারা দেশ বিএনপি, আরে বাবারে বাবা,
সব বিএনপির লোকজন, বিএনপি ছাড়া দেশে কোনো লোক নেই। রাতারাতি চেঞ্জ হয়ে যায় পরিস্থিতি, এগুলো আমাদের চোখের সামনে দেখা। আমরা তো জীবনের অর্ধেক বয়স পার করে ফেলছি, আল্লাহ জানি না কতদিন বাঁচায় রাখবে। তো যদি ফুল বাঁচায় রাখে তাও অর্ধেক পার করে ফেলছি। এখন ধরেন এই সময়ের ভেতরেই খুব কঠিন কঠিন সময় আমাদের এই আমরা মানে খুব সৌভাগ্যবান বলেন আর দুর্ভাগ্যবান বলেন, আমরা কিন্তু অনেক কিছু দেখেছি এটা পৃথিবীতে হয়তো খুব কম জাতি দেখবে। আমরা হাসিনার মতো এরকম এক ফ্যাসিজমের পতন দেখেছি, আমরা কোভিড দেখেছি, 1/11 দেখেছি, অনেক কিছু দেখেছি কিন্তু আমরা। সো এই যে আমরা চোখের সামনে যেগুলো দেখলাম, যে অবস্থাগুলো, এগুলো আপনাদের জন্য উদাহরণ। এই উদাহরণ দেখে আপনি যদি ঠিক না হন তাহলে তার কিছু বলার নাই। আপনার আশপাশে আজকে যত মানুষজন দেখছেন, এই মানুষ আপনার পাশে ছিল না, থাকবে না, এটা আপনারা জানেন খুব ভালো করে। আজকে যে ব্যক্তি এমপি হয়েছে সে যদি মনোনয়নটা না পেত না, বা আজকে ওই যে এই কাউয়া ইয়ের কথা দেখেন, ওই যে এই হারুন পাপিয়ার ঘর জামাইটা, এর আশপাশে কেউ আছে? ওই যে কুমিল্লায় মঞ্জুর মুন্সি বাড়িঘর জ্বালাই দিয়েছে নির্বাচনের পরের দিন, কেউ ঠেকাতে পেরেছে? কেউ তার পাশে আছে? কেউ পাশে নেই। আপনার পাশে যে চৌকিদার দফাদার, সে যেই ছিনতাইকারীটারি যেগুলো মাদক ব্যবসায়ী এগুলো থাকে, এগুলো সবাই ওই জন্যই, কিছু খাওয়ার জন্যই থাকে, এছাড়া থাকে না আপনার পাশে। সো আজকে যারা আছে এরা থাকবে না কালকে। আর জামাত ইসলামের এক নেতার সাথে কথা বলছিলাম, জামাত ইসলাম আমি বললাম যে ভাই মনে করেন আপনাদের উপরে আবার ফের সে আগের মতো জঙ্গি নাটক টাটক সাজায় নানানভাবে আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, কী করবেন? বলছে আমরা রাজনীতি ছেড়ে দেব, আমরা মানুষ তৈরি করব। আমরা তো আর কিছু ধান্দাবাজির জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা সরে যাব। আওয়ামী লীগকে যদি তারা স্পেস দেয় নিয়ে আসে, তারপরে আওয়ামী লীগকে দিব রাজনীতি করতে। আওয়ামী লীগই বিএনপিরে সোজা বানায় ফেলার একদম যা রাস্তা সেগুলো তারা জানে এবং সামনে তারা করবে। ব্যাস শেষ। আমি শুনে তাজ্জব মরে গেছি, যেমন সে বলে কি, হ্যাঁ যদি এটা জামাত ইসলাম যদি এটা করে, বিএনপি যদি ধরেন এদেরকে নিয়ে আসে, জামাত ইসলাম যদি ওইটা করে, তাহলে বিএনপি বলে দল থাকবে না বাংলাদেশে, জামাত ইসলাম থেকেই যাবে। জামাত ইসলাম রাজনীতি করুক আর অরাজনৈতিক সংগঠন থাকুক, তাদের যে আদর্শ সেটা তারা বাস্তবায়ন করে নিয়ে যাবে। কিন্তু আপনি পারবেন না। আপনি ক্ষমতায় থাকলে আছেন, ক্ষমতায় না থাকলে নাই। আমরা এটা নিজের চোখে দেখেছি, একটা ককটেল ফোটার পরে কিভাবে সব দৌড় দেয়। কেউ ছিল না এদের পাশে। নিজের পার্টি অফিস, সেই পার্টি অফিসে পর্যন্ত যাইতে পারেন নাই। পার্টি অফিসের ঘরের হালকা করে এই কেচি গেটটা লাগে, আবার খোলেন, আবার এই চোর পুলিশ খেলা আমরা দেখেছি। এটাই তো বিশাল এই রাজনৈতিক দলের অবস্থা না? সো ক্ষমতা থাকবে না, আপনারাও থাকবেন না। আওয়ামী লীগ যদি নাকি আওয়ামী লীগকে আপনি করে দিবেন, আর ভারত মনে করেন আপনার চেয়ে আওয়ামী লীগকে দূরে রাখবে ক্ষমতার চেয়ে, ভারত সর্বোচ্চ জিনিস দিয়া তারপরে আপনার এই আজকে মিডিয়া দেখছেন না, যে একটা আপনার লোক না, এরা আপনাকে খাম্বা তারেক বলেছে, এরা আপনাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, এরা বলেছে। আপনি যান, গেল 1 বছর আগেও আপনি সময় টিভি, 71 টিভি টক শো দেখেন, তাদের নিউজ দেখেন, কত জঘন্য ভাষায় কথা বলেছে। তারাই এখনও বসে আছে, আপনি তাদেরকে টাকা পয়সা টয়সা নিয়ে কিচ্ছু করেন নেই। এটা আপনারা করেছেন। এখন এদেরকে বসায় রেখে যদি মনে করেন সামনে পরিস্থিতি একটু টালমাটাল অবস্থায় আসে, তারা আপনার পক্ষে থাকবে, তারা সব আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, ইন্ডিয়ার পক্ষে কাজ করবে। এরা সব ইন্ডিয়ার লোক, ইন্ডিয়াদেরকে বসিয়ে রেখেছে। ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগকে রেখে বিএনপিকে ক্ষমতায় আনবে না। এটা এর আগে জিয়াউর রহমানের সময় প্রমাণিত হয়েছে, খালেদা জিয়ার সময় প্রমাণিত হয়েছে, তারেক রহমানের সময় প্রমাণিত হবে। সো ইন্ডিয়ার হাতে সেই চয়েস আছে, ইন্ডিয়া সবাই বসিয়ে রেখেছে ওই পারে, সুযোগ পেলেই আস্তে করে এখানে দিয়ে দেবে। চয়েস আপনার, কি করবেন? দলে ঠিক করবে নিজেরা চাঁদা দিয়ে দল চালাবেন, না চাঁদাবাজি করে তারপরে জামাতের কাছে হারবেন, নাকি চাঁদাবাজিও করবেন, জোর করেও ক্ষমতায় থাকবেন, এক পর্যায়ে গিয়ে তারপরে ইন্ডিয়ার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হারাবেন। এই চয়েসগুলো আপনাদের সামনে দেওয়া থাকলো। কেউ কষ্ট পায় থাকলে দুঃখিত। রবিউল ভাই, আপনারাও খুব পছন্দ করতাম, ওই যে বললাম নিজের ভাইয়ের মতো মনে হতো। আপনাদের এখানে মন্ত্রিসভায় অনেক মানুষ আছে, এই যে অ্যানি ভাইও খুব অনেকবার ওনার সাথে আলাপ হয়েছে, ওনার খুব দুঃসময়ের সময় কি করব বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, এবং অনেক অনেক খুব পছন্দের মানুষজন আছে এই মন্ত্রিসভাতেও। তো সেই মানুষগুলো হঠাৎ করে কথাবার্তা যেন কেমনে কেমনে বলে, তো এটা খুব খারাপ লাগবে। আশা করি যা বললাম এটা বুঝবেন, আপনার সমালোচনা আপনার ক্ষতি করার জন্য না। আমরাও চাই বাংলাদেশে বিএনপি আর জামাত ইসলাম দুইটা দল থাকুক, আসুক বাই রোটেশন, তারা ক্ষমতায় আসুক, একবার উনি আসুক, একবার উনি আসুক, 2 বছর এই দল থাকুক, 1 বছর ওই দল আসুক,
চলো, কোনো সমস্যা নেই, কিন্তু সবার কম্পিটিশনটা হবে ক্ষমতায় আসার জন্য না, কম্পিটিশন হবে আমি কার চেয়ে কত ভালো রাষ্ট্র চালাইতে পারি, মানুষকে কত ভালো সার্ভিস দিতে পারি, এটার উপরে। এই যে এখানে একটা দুইটা ঘোষণা দেওয়া হয়েছিল। প্রথমটা হচ্ছে বিডিআরের যেই মামলাটা চলছে, এই বিডিআরের সদস্যদেরকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আপনার কি বলবো যে এটা বিচার বহির্ভূতভাবে তাদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে, তাদেরকে অতি দ্রুত ছাড়তে হবে। এ উপলক্ষে তাদের একটা শুনানি আছে 22 তারিখে। আমি ডেটটা আমি একটু ঘুলিয়ে ফেলেছিলাম বোধহয় অনুষ্ঠানে। 22 তারিখ বাংলাদেশ, 22 তারিখ সকাল 9টায় শুনানিটা শুরু হবার কথা আছে। সেই শুনানির পরপরই সেখানে একটা কর্মসূচি আছে, তাদের পরিবারের লোকজন সেখানে থাকবে যারা বিডিআরের জেলখানায় আছেন এবং ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে অনেকে থাকবেন। ইনকিলাব মঞ্চ ইনশাল্লাহ থাকবেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, সাধারণ মানুষ সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের পরিবারকে এইটুকু বোঝানো যে আপনারা একা নন, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদের পরিবারে যারা জেলখানায় আছে তাদের জন্য আমরা নিজেরাও মর্মাহত এবং আমরা চাই তারা খুব দ্রুত বের হয়ে আসুক। এই একাত্মতাটা প্রকাশ করার জন্য আপনারা যেখানে আছেন, যেই পরিস্থিতি আছেন, ওই দিন আমার মনে হয় হাইকোর্টের সামনে যাবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার আমরা শুক্রবার নামাজের পরপর অর্থাৎ 3টায় সময় দেওয়া হয়েছে, 3টার সময় আমরা কালবেলা অফিসে যাব এবং কালবেলা অফিসে গিয়ে সেখানে অনেকেই থাকবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারা এই কালবেলার যিনি সম্পাদক তিনি বিভিন্ন আলেমরা, সে আলেমদের ভেতরেও দু একজন সেখানে থাকবেন। বিভিন্ন আলেমরা যখন রিমান্ডে যেতেন, এই রিমান্ডে এই কালবেলার সম্পাদক নিজে সেখানে উপস্থিত থাকতেন। উপস্থিত থেকে তিনি ইন্ডিয়ান একজন হিন্দিতে কথা বলে একজন থাকতো, তার কথাকে তিনি বাংলায় করার জন্য অনুবাদক হিসেবে থাকতেন, আবার নিজেও তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। কিছু কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেনের উত্তর দেওয়ার পরে তিনার কাজ যদি হয় শুধু সেটা বঙ্গানুবাদ করে দেওয়ার জন্য, ধরেই নিলাম যে ইন্ডিয়ান একজন এসছে তার বঙ্গানুবাদ করার জন্য তিনি ছিলেন, তিনি নিজে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে মিথ্যা বলছেন কেন, এইভাবে না, এটা এইভাবে বলেন, এইভাবে তাদেরকে দিয়ে বলানো হতো। অতএব এটা খুবই খুবই আশ্চর্য যে সন্তোষ শর্মা এখনো পর্যন্ত কালবেলার নিয়ন্ত্রণে আছে। তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। শুক্রবার 3টায় বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই দেশের মানুষের মানে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে আপনাদের কাছে কোনো কিছু চাই না। এই দেশটা বিশাল একটা রক্তের সাগর পাড়ি দিয়ে আজকের এই অবস্থায় এসেছে। বিশ্বাস করেন, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা বলেছিল তাদের নাকি 10 লাখ মানুষ মারা যাবে। এর আগে থেকে তারা ঘোষণা দিচ্ছিল, কিন্তু 10 লাখ মানুষ কেন মারা যায় নাই? আমি মনে করি আমার মানে নিজে অনুসন্ধানে যেটা বের হয়েছে যে বাংলাদেশের মানুষ একটা ট্রমাতে ছিল। 15 বছরের একটা বিশাল দৈত্যকে এইভাবে সরানো যাবে এটা কেউ কল্পনা করে নাই। ওই ঘোর কাটতে কাটতে সময়টা চলে গিয়েছে, যেই কারণে আওয়ামী লীগের লোকজনদেরকে ওই 10 লাখ যে নাই করার কথা ছিল ওইটা হয় নাই, কিন্তু হওয়া দরকার ছিল। এই কারণে ওরা এখন আবার উৎপাত শুরু করতে পেরেছে, ওইটা হয় নাই দেখেই। ওরা কিন্তু করবে এরপরে ভবিষ্যতে যদি এই দেশে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, ওরা ঠিকই ওদের কাজটা করবে। সো আপনাদের কাছে অনুরোধ যে এই যে সন্তোষ শর্মার কালবেলা যে ঘেরাও করতে যাবে, এখানে আপনারা নিজেদের ছোটোখাটো কিছু কাজ স্বার্থ বাদ দিয়ে হলেও শুক্রবারে নামাজের পরে কালবেলার অফিসের সামনে থাকবেন। ওই দিন তাদেরকে আমরা নোটিশ দিব যে এই ব্যক্তিকে এখান থেকে সরাইতে হবে। যদি না সরানো হয় তারপরের প্রস্তুতি, তারপরের পদক্ষেপ যেটা করণীয় সেটা আমরা ঠিক করবো ইনশাল্লাহ। এবং এটার সাথে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে অনেকে থাকবেন, সাংবাদিকদের মধ্যে যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন অফিসে এখন কাজ করছেন, ভয় পাচ্ছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওই দিন থাকবেন কালবেলার সামনে। নিজের শুধু চাকরি করে যদি সংসার চালানোই একজন সাংবাদিকের কাজ হয়, তাহলে সাংবাদিকতা বাদ দিয়ে গার্মেন্টসে কাজ করা উচিত। তো আপনাদেরকে ওইখানে থাকতে হবে। যাই হোক, মূল আলোচনায় আসি যে 16 ডিসেম্বর থেকে 26শে মার্চ এই সময়ের মধ্যে সরকার পতনের জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেই পরিকল্পনার যার কাছে এই পরিকল্পনার কথা শুনেছি তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা। আমি
তার নামও বলছি না, যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই। প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে। এই ওবায়দুল কাদের যে দেশে আছে এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে। সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখনো দেশে আছে, তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয়। সো আপনারা যারা করছেন, যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত, তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোনো শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে, সেই যদি হয়, তদন্ত যদি হয়, এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই ভুল কাজটা করবেন না। কারণ তাদের সবাইকে আপনি সেফ এক্সিট দিচ্ছেন, এক্সিট নিয়ে তো তারা চুপচাপ বসে থাকছে না, তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার ফের আওয়ামী লীগ কীভাবে এই দেশে আসবে, ফিরে আসবে, সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সাকিবের যে ঘটনা ঘটেছে, আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে। এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি, হিজড়াদের আন্দোলন দেখেছি, আনসারদের দেখেছি, দফাদারদের দেখেছি, শিক্ষকদের দেখেছি, বিভিন্ন জনের আন্দোলন দেখেছি। এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না, কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে। আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন, তারা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনায় নিয়েছিল, আমার যা ধারণা, তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে। সো এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী, এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে। এখনো পর্যন্ত যে ব্যক্তি আমাকে তথ্য জানিয়েছেন, তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজিএফআই, আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি, ডিজিএফআই তিনি এই পরিকল্পনার সাথে জড়িত। তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, কিভাবে কি করা যায়, কোথায় কি করা যাবে। সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজিএফআইকে অতি সত্বর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা। তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে। 5ই আগস্টের আগে এই ডিজিএফআই কি কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে, এগুলোর ব্যাপারে খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং এইখানে এমন একজন মানুষকে বসানো উচিত। ডিজিএফআই এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে এমন একজনকে বসানো উচিত যিনি এই বিপ্লবকে ধারণ করেন। সাকিব আল হাসানের এই জায়গায় যাওয়ার পরে অনেকের কষ্ট লেগেছে যে সাকিব আল হাসান বাংলাদেশের এত বড় একজন প্লেয়ার। অবশ্যই সাকিব আল হাসান অত্যন্ত মেধাবী একজন প্লেয়ার এবং তার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দেখিয়েছে সেটা সাকিব আল হাসান ডিজার্ভ করে না। কারণ উনি আগাগোড়া একজন অসৎ মানুষ, সবসময় নানান ধরনের বিতর্ক সবসময় তাকে ঘিরে ধরতো। মানুষ তার কাছে একটা এই অটোগ্রাফ আনতে গেলে সে তাকে ধরে মারধর করেছে, এরকম ঘটনাও আছে। এই ধরনের একজন বেয়াদবের প্রতি বাংলাদেশের মানুষ যত ভালোবাসা দেখিয়েছে সেটা মোর দেন এনাফ। এখন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা নানান জনের কথা বলবেন, তাদের আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশে যেই হলো, বিপ্লবটা হলো, এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই 19 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, একজন আওয়ামী লীগের, এটা তো খারাপ তাই না? এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের মানে বিবেকে দংশন করেছে যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা যেতে পারে। তারা ইন্টারনেট লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে। এই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আসলো, বাংলাদেশে এর আগে বহু বিএনপি জামাতের লোকজনকে এভাবে গুলি করে মারা হয়েছে, কিন্তু এই স্টুডেন্টদেরকে যে মারার যে দৃশ্য, এটা বাংলাদেশের মানুষ নিতে পারে নাই। যেই কারণেই যারা এই 19 থেকে এই 5 তারিখ পর্যন্ত যারা কথা বলে না এই দেশে, মিনিমাম একটা তার সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখতে পারে নাই, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে কোনো দায়িত্ব পালন করতে দিবে না। আমি মনে করি এই মাশরাফি থেকে শুরু করে যারা যারা চুপ ছিল তাদের যদি শাস্তি নাও হয়, অন্তত যারাই চুপ ছিল, যেই চুপ ছিল, প্রতিটা মানুষ, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিককে, যে ফেসবুকেও যে একটা ছোট্ট একটা প্রতিবাদ করতে পারেনি যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাদেরকে আজীবন পঙ্গু হিসাবে এই লিস্টেড করতে হবে। যারা অক্ষম, এই রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনোই যেতে পারবে না। আজকে জেড.আই খান পান্না, তিনি বিশাল দায়িত্বশীল হয়ে বিরাট এক ভুয়া মুক্তিযোদ্ধা, ওর ব্যাপারে যেটা শুনলাম ওর এলাকায় হলো ভুয়া মুক্তিযোদ্ধা, 16ই ডিসেম্বরে লুঙ্গি মাথায় বাইজা তারপরে মুক্তিযোদ্ধা সেজে গিয়েছে।
এই ভুয়া মুক্তিযোদ্ধা এখন আওয়ামী লীগের টাকা খেয়ে তারপরে প্রতিদিন হাইকোর্টে বসে বসে কথা বলছে। সো ওরে গ্রেপ্তার করতে হবে। ওর বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলাকে সে হাস্যরসাত্মকভাবে আপনার মিডিয়াতে বক্তব্য দিয়েছে। আমি 94 নাম্বার আসামি হইলাম, আমি 1 নাম্বার আসামি হলে তো ভালো হতো। ওনাকে এই কথার জন্য আরেকটা মামলা হইতে হবে। উনি আইনের প্রতি অবজ্ঞা করে তারপরে কথা বলেছেন। ওকে খুব দ্রুত পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশের আইজিপি এবং যেই থানায় সংশ্লিষ্ট থানার যে ওসি আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, তাকে খুব দ্রুত বিচার ধরবেন, ধরে তাকে জেলে পাঠাবেন, আদালতের কাছে সোপর্দ করবেন। কারণ হচ্ছে, আপনি যদি মনে করেন যে এই ব্যক্তি শুধুই এই কথা এমনিতেই বলছে, এরকম না। আওয়ামী লীগের যেই টাকা, সেই টাকা পয়সা তারা এখানে ঢালছেন এবং সেই টাকার বিনিময়েই তারা কথা বলছেন। অতএব এদের মতো লোকজনকে যদি মনে করেন যে ধরার পরে আপনার বিরুদ্ধে অনেক সাংবাদিকও তাদের পক্ষে কথা বলছে শুনলাম, সো যেই সাংবাদিকরা আপনাদেরকে কোশ্চেন করছে এগুলো রেকর্ড করেন। পুলিশ কমিশনার কিংবা ওই থানার ওসি, সাব ইন্সপেক্টর, তদন্ত কাউকে যদি ফোন করে সেগুলো রেকর্ড করে এগুলো সোশ্যাল মিডিয়াতে চালান যে এই সাংবাদিক আমাদেরকে থ্রেট করছে বা এই ব্যাপারে নেগেটিভ কোশ্চেন করছে। আপনাদের সাথে বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা আছে, তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার পরে যদি এটার জন্য কোনো পরিস্থিতি তৈরি হয়, আপনার পক্ষে না বিপক্ষে মানুষ বেশি, আপনি আমার নাম লিখে রাখেন যে কারা আপনার পক্ষে থাকবে। সো বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে আছে। খুব দ্রুত তাকে এই গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তাকে আদালতে তুলতে হবে। এখন এটা না করলে কি হবে, এরকম শাওন একজন আছে আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি, তো শাওনের মতো এর মতো আরও কিছু লোকজন আছে না, যারা এখন নতুন নতুন তাদের এখন মানবতা আপনার চাগাচ্ছে। এই মানবতা দেখাইতে যায় আপনার গেল এই 15 বছরে তাদের কোনো সমস্যা নেই। জেডাই খান পান্না ওই নাকি মুক্তিযোদ্ধা, এই ভুয়া মুক্তিযোদ্ধার এই 19 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত তার হয় নাই, বিবেক চারা দেয় নাই। এখন এত বিবেক চারা দেয় কেন? এগুলো সবই এই 16 ডিসেম্বর থেকে 26 মার্চ পর্যন্ত যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে তার অংশ। আস্তে 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 কিছু কলাম লেখা শুরু হবে। আপনি দেখেন মাহফুজ আনাম 2 দিন আগে ডেইলি স্টারে কলাম লিখেছে 7ই মার্চ নিয়ে, শেখ মুজিবকে নিয়ে তার এখন দরদ উতলে উঠছে। এগুলি সবই এর অংশ। কিছু কলাম লিখবে। প্রথম আলো, ডেইলি স্টার, খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে। এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশের রয়ের হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারে বসেই সব ধরনের পরিকল্পনা সাজায়। সো এরকম কিছু লোকজন বের হবে, যেটা এখান পান্না, শাওন টাউন, এদেরকে যদি বিচার না করেন তাহলে এদের সংখ্যা বাড়বে। এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে। এই যে এরকম 16 ডিসেম্বর থেকে 26 মার্চ যে পরিকল্পনা নিয়েছে, এরকম পরিকল্পনা সামনে আরও নিতে থাকবে। এদিকে সেনাবাহিনীর একটা অংশ এখনও, জেনারেলদের একটা সংখ্যা তো শেখ হাসিনাকে প্রচণ্ডভাবে সমর্থন দেয়। তো এই সমর্থন দিয়ে তারা চেষ্টা করবে সব সময়। বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব শান্তিতে আছে, তারা মনে করছে যে এরা নাই। দেখেন 5 তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল। 5 তারিখে, মানে সরাসরি বলি কথাটা, 5 তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল। আচ্ছা, কালকে মনে করেন আমেরিকা নাই, আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না, ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনাকে এখানে করা সম্ভব হয়নি, তাই না? সো ভারত যে এটাতে রাজি হইলো, তারা যে যুদ্ধে জড়াইলো না, বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না। কেন আসলো না? না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে পাওয়া গিয়েছিল। যদি সেটা না হইতো তাহলে এতদিনে অনেক কিছু ঘটতে পারতো। এবার চিন্তা করেন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর পরে নাই, 25-এ একটা নির্বাচন হলো, ইউনূস নাই, বিএনপি ক্ষমতায় আসলো। আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো? আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে এই যে জেডাই খান পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছেন, দুর্নীতি দমন কমিশন একদম মহাপরিচালক থেকে শুরু করে সব কটা আওয়ামী লীগের, এক একটা মামলা, বড় বড় আওয়ামী লীগের যে মামলা আছে সেই মামলাগুলোকে তারা ডিল করছে, সেগুলো ম্যানেজ করে তাদেরকে বাঁচায় দিচ্ছে। এই যে ত্রুটিযুক্ত তদন্ত প্রতিবেদন এগুলো যে দাখিল করা হচ্ছে, এটার জন্য তারা তো বেঁচে যাবে। সো এই আওয়ামী লীগকে দিয়ে তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারবেন না। সো বিএনপি জামায়াতের উচিত তাদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেয়ার। আমি আজকে আমার কাছে যে তথ্য ছিল সেটা জানালাম, কি করণীয় সেটা আপনাদের ব্যাপার। প্রতিটা জায়গায় যেটা এই হাসনাতরা যেটা দেখিয়েছে, হাইকোর্টে সরাসরি গিয়ে ওইখানে গিয়ে একদম জায়গায় বসে থেকে তারপর তাদেরকে যেই ব্যবস্থা নিয়েছে না, প্রতিটা অফিস অভিমুখে যারা শুনছে না, যদি প্রয়োজন হয় জাহাঙ্গীর গেট, ক্যান্টনমেন্টে গিয়েও দাঁড়াইতে হবে যে এই জেনারেল, মেজর জেনারেল, এরা বিজিবির যে লাস্ট যে মহাপরিচালক ছিল সে এখনো পর্যন্ত চাকরিতে থাকে কিভাবে?
এদেরকে সরাইতে হবে। এর আগে ডিজিএফআইতে থেকে যারা ডিজিএফআইয়ের আশপাশে ভারতীয় রয়্যাল লোকজনকে বসার সুযোগ করে দিয়েছে, এনএসআই চিফ, এদের সবাইকে বিচার করতে হবে। এটা যদি না করতে পারেন, বিএনপি জামাত আপনাদেরকে বলে রাখলাম, আপনাদেরকে এটার জন্য পে করতে হবে। এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক, দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের লাভ। আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আরএসএস যেগুলো আছে, শুভেন্দু অধিকারী সহ যারা এইসব করছে, ওদের তো বাথরুম করার পায়খানা নেই, কয়দিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে, কারণ খাইতে পাবে না, তো গু কোত্থেকে আসবে? হাগারও দরকার হবে না, বাথরুমেরও দরকার হবে না। আমাদেরকে থ্রেট করা হচ্ছে, ট্রিটমেন্ট দিবে না, ওদের হোটেলে আমাদেরকে থাকতে দেবে না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না। পাকিস্তানে ঘুরতে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে। পোর্ট এন্ট্রি ভিসা নিয়ে যাবেন, এইখানে কোনো ভিসা টিসা লাগবে না, ঢুকে যাবেন, ঘুরে টুরে চলে যাবেন। পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে। সো পাকিস্তান যাবেন। যারা ব্লগ করেন, বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন, কসমেটিক্স নিয়ে করতেন, পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো। বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো, ইন্ডিয়া থেকে আনবো না। আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার। গ্যারান্টি দিলাম, এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন, যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক, সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে। অতএব তাদের অর্থনৈতিক যে ভিত, সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো, আমাদের জিনিস তারা কিনবে, তাদের সাথে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে। 1971 সাল ইজ গন। আমরা 71 সাল নিয়ে তাকাই না। 71 সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবেও না। এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল, একটার ওই মাথায় একটার এই মাথায়। সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না। আমরা এখনো এক হইতে চাই না, কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে। আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন, সেটা যাতে আমরা মনে করতে পারি এটা আমাদের, এবং ভারত সেটার জন্য যেন ভয় পায়, আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে। অতএব আমরা পাকিস্তান যাব। যারা চিকিৎসক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি, যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয়। আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে, অনেক খারাপ হাসপাতাল আছে, অনেক ভালো মানুষও আছে। অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন, ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, অন্তত এইসব জায়গাগুলোতেও, বিভাগীয় শহর, এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন, যেটার এই ডাকাতি করবে না, রিপোর্ট করার নামে, টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না, এরকম অন্তত সারা বাংলাদেশে 10 জন মানুষ কি আপনারা নাই? 10 জন মানুষ 10টা জায়গায়, বিভাগীয় শহরগুলো সহ ঢাকার এই শহরতলি জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন। আপনাদের কাছে অনুরোধ, ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে। সো আপনারা এটার ব্যবস্থা নেন। আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমার যতটুকু পরিচিতি, আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয়, আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব। আপনাদের কাছে অনুরোধ, এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান, বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয়। অতএব আমরা যেই অবস্থাটা দেখছি, এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে, সামনেও ক্ষতি হবে। কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম, যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে তারা আরও পোক্ত মজবুত করছে, শুধু একটা দল ছাড়া, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। অতএব ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে, ওর বাপের হচ্ছে ইন্ডিয়ানরা, আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে। ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া, মানে ওরা সব জাউরা। এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না। এখনো পর্যন্ত তেনা পেঁচায়া পুচায়া ওদের গ্রুপগুলোতে, আমার আগের প্রোগ্রামটা করেছি না, সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম। সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার করা, এই যে বানানো, কি বলে, রিপোর্ট, এগুলোরে ওরা এই এই
আমেরিকাতে, তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে। সেখান থেকে নিজম মজুমদার ওগুলি ইমেল অ্যাড্রেস দেয়, এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে লিখে পাঠান, এইভাবে লিখে দিচ্ছে। তো লিখে তারপরে কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক, আজকে 30 জনকে ধর্ষণ করেছে, কালকে 40 জনের বাড়িঘর ভাঙচুর করেছে, আজকে অমুক জনের ছবি দেয়, হিন্দু একজনের ছবি দেয় ধুতি টুতি পরা, এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যেতে করছে। তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না, তাই না? তারা তো জানে, তারা তো তথ্য নিবে, তারা তদন্ত করবে, করে দেখবে না এগুলো কি হচ্ছে, এগুলো করছে। আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করব, হিন্দুরা আসলে, আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না, আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন? আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলেই কি আপনাদেরকে টর্চার করা হয়? আমি ইলিয়াস বললাম, যদি করা হয় প্লিজ আমাকে বলবেন, আমি আপনাকে লাইভে নিয়ে আসবো, সারা বাংলাদেশে মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয়। ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায়, জোর করে আপনারা প্রতিষ্ঠা করা না, ইসলামের সৌন্দর্য দিয়েই আপনাকে আকৃষ্ট করা হবে। সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে, আপনি আমাদের বলেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। আমি কথা দিচ্ছি, অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ, আরে ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কি করব? বাংলা পৃথিবীর মধ্যে 180 কোটি 200 কোটি মুসলমান, এত মুসলমান দরকার নাই তো ভাই, বহুত মুসলমান আছে, মুসলমানরাই ইসলাম পালন করেন। আপনি হিন্দু কোন ধর্ম পালন করলেন আমার সমস্যা আছে না, আপনি আপনার ধর্ম করেন ভাই, আমি আমার ধর্ম করব। আমি আমার ধর্মের সৌন্দর্যটা, আপনার সাথে যদি ওইরকম সম্পর্ক হয় আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই, আপনার ভাল লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন। সো আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না, এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন কোনো হিন্দুর উপরেই করে না। যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ। অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন, ঢাকাতে একটা ডেট দেন, আপনারা ওই সমাবেশে আসেন, আপনাদের সাথে আমাদের লোকজনও থাকবে আপনাদের সাথে সংহতি জানানোর জন্য। সারা পৃথিবীকে আপনারা জানিয়ে দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে। তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর, আমি সেটা করতে পারি নাই, সত্যতা যাচাই করতে পারি নাই, তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা, ওদের ওইখানে কিছু পত্রিকা নাকি তারা ছাপছে, যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে, যেটা বাংলাদেশে যেই কপিটা যাচ্ছে ওই কপিটা না, আলাদাভাবে তারা 100 করে কপি ছাপছে, যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে। ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে, সব ঠিক থাকছে, এই দিকের পেজ ওই দিকের পেজ সব ঠিক রেখে শুধুমাত্র হিন্দুদের কিছু নিউজ, এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই কপিটা তখন পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেওয়া হবে, তখন তো একটা দেশ বিশ্বাস করবে, ও আচ্ছা ডেইলি স্টারের মতো পত্রিকা এটা বলেছে, তাহলে তো বোধহয় এটা সত্যি। এটা করা হচ্ছে, আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত। আমি লাস্ট প্রোগ্রামে যেই স্ক্রিনশট, ওইখানে অনেকের ফোন নাম্বার আছে। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে, জেড খান পান্না তাকে গ্রেপ্তার করা উচিত। যে ফোন নাম্বারগুলো, বাংলাদেশি ফোন নাম্বারগুলো যেখানে দেওয়া আছে, অনেকের ছবি অনেকের ভিডিও সেখানে প্রচার করা হয়েছে, আপনাদের উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা। পরবর্তীতে আমরা 10 তারিখের একটা ষড়যন্ত্রের কথা 8 তারিখে প্রচার করেছিলাম, 30 তারিখেরটা 29 তারিখে প্রচার করেছিলাম। সামনে হয়তো এরকম অনেক কিছু হবে, সেটা আমি জানবও না, প্রচার হবে না, প্রকাশ পাবে না, তখন তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। সো আমি মনে করি যে আপনাদের উচিত এই বিষয়গুলো খুব, গোয়েন্দা সংস্থার বিশেষ করে এই ব্যাপারে তৎপর হওয়া উচিত। তারা কি করছে, এই কারা কারা ছিল, এই নাম্বারগুলো কাদের কাদের, তাদেরকে ধরা উচিত। তো যাই হোক, আমরা অনেকের কাছেই শুনি যে বর্তমান সরকারের সময়ও আমরা অনেক সমালোচনা করছি। এই সমালোচনা কেন? আমি আমার কথা বলি আর কি, আমি আসলে কোনো দলের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য এই 5 বছর এত ঝুঁকি নিয়ে এত কিছু করি নাই। এখন আমি ধরেন ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছি, আমি বিএনপির ফখরুলের বিরুদ্ধে কথা বলেছি। এখন আমি যদি বাংলাদেশে যাই, আমার কি করবেন? আমারে মানে মেরে ফেলবেন, আমার জেলখানায় নিয়ে ঢুকাবেন না তো। আওয়ামী লীগের সময় তো এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা, আমি বাংলাদেশে যাওয়া মানে আমি ডেড, মানে শুধু মারা যাওয়াই অন্য জিনিস, মানে মারা যাওয়ার আগে যে আমার উপরে কত টর্চার চলতো সেটা আপনারা অনুমান করতেই পারেন। ওই সময় ভাই কথা বলেছি, আর এখন আমারে কি করবে বাংলাদেশে গেলে, কিসের জন্য কথা করতে হবে, আপনারা ভয় পাইতে হবে। সো আমি মনে করি ফখরুল ইসলাম কিছু কথা বলেছে, এই কথাগুলো বিএনপির কথা না, কারণ বিএনপির
তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই, বিএনপির কোনো সাধারণ কর্মীও এই কথা কোনোদিন বলে নাই। সো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা, এগুলোকে ঠিক করতে হবে। ইসকনের ব্যাপারে, ইসকন নামটা মুখে আনতে আপনার মির্জা ফখরুলের মনে হয় লজ্জা লাগছিল, তার খালি মায়া লাগে আওয়ামী লীগের জন্য। বিএনপির কর্মীদের উপরেও সে চড়াও হয়, বিএনপির কর্মীরা একটু স্লোগান দিলে সে স্টেজে খেপে যায়, তার সাথে কেউ একজন দেখা করতে গেলে সে খেপে যায়। সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না। অতএব তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে। এই সমালোচনা কেন? একদম স্পষ্ট পরিষ্কার। কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে, কেউ যদি ইসকনকে বাঁচাইতে আসে, কেউ যদি আওয়ামী লীগকে বাঁচাইতে আসে, সেটা করতে দেওয়া হবে না। অনেকে মনে করতে পারেন যে ভাই বিএনপির সমস্যা না হইলে আমার সমস্যা কি? আমার ব্যক্তিগত সমস্যাও আছে। এই বাংলাদেশে যদি নাকি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে ভাঙচুর করতে যায়, আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে, এটা আমার মাথায় আছে। সো আমার সমস্যাটা মির্জা ফখরুলের চাইতেও বড় সমস্যা। মির্জা ফখরুলের মতো এরকম নাম ধরে ধরে বিএনপির বলতে পারি যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের 15 বছর টানা টাকা নিয়েছে। অনেক নেতা আছে যারা মুখ পুষা ফেলে এখন, যে বিদেশে বৈশা আমরা বলে কি বলে ব্লগার, আমরা হচ্ছে গিয়ে আপনার খায়া দেয়া কাজ নাই, আমরা নাকি করি। তাদের ব্যবসাপাতি সব কিছু ঠিক ছিল, এইসব ব্যবসাপাতি কিছুই হয়নি। তাদের ব্যাংক ছিল, ব্যাংকও কিছু হয় নাই। সো এত পুষা ফেলেন না ভাই, আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি নাই, বলতেও চাই নাই। আপনারা বিএনপি করতেন, এইটুকুই যথেষ্ট। বাংলাদেশে যে অবস্থা ছিল, আপনাদের ডেডিকেশন আছে। মির্জা ফখরুলও মনে করেন যে বিএনপি যে অন্তত করতো, এইটাও সমস্যা নেই, এইটুকুর প্রতি রেসপেক্ট তাদেরকে দেখাই, যে কারণে অনেক কিছু বলি না। বিএনপি নিয়ে যদি অনুসন্ধান শুরু করি না, তাহলে মুখ দেখাইতে পারবেন না, অনেক সমস্যায় পড়বেন। অতএব আমাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে না, একটু মুখে লাগাম টেনে তারপর কথা বলতে হবে। এই দেশে আপনাদের পাশে কোনো মিডিয়া ছিল না, আমরা ছিলাম। যাদেরকে এখন ব্লগার বলেন না, এই ব্যক্তিরা ছিল আপনাদের পাশে। খুব হিসাব করে কথা বলতে হবে। আমরা টাকা পয়সা নিলে না, বিএনপির কাছ থেকে না, এখানে এতদিনে 3-4টা মিলিয়ন ডলারের বাড়ি থাকতে, আওয়ামী লীগের সময়ে এইসব অফার আমাদের ছিল, আমরা সেগুলোতে যাইনি। অতএব আমাদের এত সহজে কিনা ফেলতেও চায় না, বিক্রি করে দিতেও চায় না। কথা বলতে গেলে খুব হিসাব করে কার বিরুদ্ধে বলছেন ওটা বলতে হবে ওইভাবে। তো যাই হোক, আমরা কোনো সরকারের বিরুদ্ধে না। ইউনূস সরকারের এক সাংবাদিক লিখেছে আমার নাকি বাংলাদেশে যাইতে সমস্যা, এটা বোঝানোর জন্য নাকি করছে। আমি আমার ভিডিওতে বলছি আমার বাংলাদেশে কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু বলেছি, নাহিদের বিরুদ্ধে কিছু বলেছি, আসিফের বিরুদ্ধে কিছু বলেছি, অন্য অনেক আছে তাদের বিরুদ্ধে কিছু বলেছি, বলি নাই তো। ইভেন কি হাসান আরিফের পুত্রবধূ, সে আপনার করছে, আপনার তার বিরুদ্ধে করছে, সেটা নিয়েও তো এখনো পর্যন্ত কোনো কথা বলি নাই। তো আমরা এদের বিরুদ্ধে তো না, আমরা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে, যারা প্রথম আলো, ইসকন, ভারত তাদেরকে বাঁচাইতে চায়, ভারতীয় চরেদেরকে যারা শেল্টার দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে যদি মরার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, আমি ইলিয়াস, আমার যদি কোনোদিন ধরেন কোর্টের মধ্যে দেখেন না, পুলিশ আমার 2 হাত পা ধরে তারপরে পুলিশ আমার কোর্টে উঠাচ্ছে বাংলাদেশে, ওইখানে দাঁড়ায়ও আমার সর্বোচ্চ, আমার মুখ যদি চেপে না ধরে, ওইখানে দাঁড়ায়ও আমি ভারতের বিরুদ্ধে কথা বলে যাব, কোনো কিছু দিয়ে ঠেকাইতে পারবেন না। এইটুক ইমান ভেতরে আছে। অতএব আমাদেরকে এই কোনো দলের হয়ে কাজ করতে হবে, কোনো কারোর চামচামো করতে হবে, এই জন্য বাংলাদেশের 2000 মানুষ জীবন দেয় নাই। যাদের সন্তান মারা গিয়েছে তাদের কাছে যা জিজ্ঞেস করেন কেমন লাগে, তারা এই জন্য মারা যায় নাই। এই দেশটা ঠিক হইতে হবে, ঠিক না হওয়া পর্যন্ত যারা ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, এগুলোর পক্ষে দালালি করে যাবে, তাদের ব্যাপারে আমার এই আন্দোলন চলতে থাকবে। আমরা যেটা করছি আসলে এটা শুধুই সাংবাদিকতা না ভাই, এটা বিপ্লব, এটা বিদ্রোহ। অতএব মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে, সেটা হচ্ছে ভারত কোনোভাবে এই দেশে দাদাগিরি করতে পারবে। আপনি চুরি করেন ভাই, বিএনপির লোকজন আপনারা যেইখানে যা পারেন, চুরি বাটপারি যা চলতেছে অনেক কিছু, সেটা বলতেছি না, চলতে থাকুক, সমস্যা নেই। টাকাটা বাংলাদেশে থাকতে হবে, কারোর উপর বেশি জুলুম করেন না। আওয়ামী লীগের জিনিসপত্র সব আপনারা টেক ওভার করছেন, আপনার সুইচিং হচ্ছে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কিছু বলছে না। কিন্তু ভারতের ব্যাপারে আর আওয়ামী লীগের লোকজনের শেল্টার দেওয়ার ব্যাপারে খুব সাবধান হইতে হবে। কোথাও যদি শুনি কেউ, সেটা জামাতের আমিরও যদি হয় না, আওয়ামী লীগের কারোর করছেন, আমি কিন্তু জামাতের আমিরে ছাড়ব না। অতএব আমি
জামাতের আমিরকে রেসপেক্ট করি, তারেক রহমানকে রেসপেক্ট করি, বিএনপির নেতাদের রেসপেক্ট করি, কর্মীদের রেসপেক্ট করি, ছাত্র শিবির, এই জামাত ইসলাম সবাইকে রেসপেক্ট করি, কিন্তু ওই জায়গায় আমি খুব এক। এইটার জন্য আমাদের যে কত করবেন, বুঝাবেন, করবেন, এটাতে লাভ হবে না। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, আমরা সবাই এক ভারতের প্রশ্নে। এই যে সরকার আছে বর্তমান, এই সরকারের সাথে যত দিক থেকে যা তাদের ব্যাপারে যত সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন, আমরা সব দিক থেকে আপনাদের পাশে আছি। বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে, বাংলাদেশের মানুষ আছে। যদি যুদ্ধ বাদে আপনাদের গোয়েন্দা তেমন তথ্য যদি থাকে, ভারত আমাদের উপরে আক্রমণ করবে, আগেও বলেছি। আপনারা বাংলাদেশের জনগণকে ট্রেন আপ করেন, অস্ত্রের জন্য যেটা প্রয়োজন, যেখান থেকে অস্ত্র আনার প্রয়োজন হয় সেটার জন্য দ্রুত তড়িৎ ব্যবস্থা নেন। আমরা ভারতের